৫৪ বছর পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নকশায় আনা হচ্ছে বড় পরিবর্তন। সংযোজন হচ্ছে পাঠাগার, বিশ্রামাগার, অতিথিদের জন্য বিশেষ কক্ষ। তবে উদ্বোধক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত ১৪ ডিসেম্বর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ওই অংশটিকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নকশায় বড় পরিবর্তন শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সমকালের আজকের অতিথি, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। অমিতোষ পাল, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বর্তমান অবস্থা কেমন? সরেজমিনে আপনি কি দেখেছেন? বর্তমান অবস্থাটা আমি দেখেছি গতকালকেই, কিন্তু আমার কাছে খুবই একটু দেখার পর একটু খারাপ লাগছে। ওইখানে অনেকটা ভবঘুরেদের দৌরাত্ম্য এবং একদমই নিয়ন্ত্রণহীন অবস্থা যেটা বোঝায়, এবং মাদকেরও একটু আড্ডা এরকম আমার মনে হয়েছে, এবং একেবারেই বিশৃঙ্খল যে অবস্থা, এক কথায় যদি বলি তাহলে অনেকটা সেই রকম, এবং একেবারেই অরক্ষিত অবস্থা আমার কাছে মনে হয়েছে। ওখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমি কোনো উপস্থিতি পাইনি। অখাটে ছেলেপেলেদের আমি ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। কিন্তু বিষয়টা হলো, আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের যারা শহীদ বুদ্ধিজীবী এবং বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মনীষী যারা, তারা সেখানে শুয়ে আছে। তাদের সবারই কবর কিন্তু সেখানে। আপনি যদি যান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, এখানে 3টা ব্লক আছে। একদম ঢোকার পরে ডান পাশে একটা সাধারণ মানুষের একটা কবরস্থান, সেখানে আবার মুক্তিযোদ্ধাদেরও কিছু কবর আছে। আর বাঁ পাশে শহীদ বুদ্ধিজীবী যারা যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সহ জাতীয় ক্ষেত্রে জাতির জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান যারা রেখেছেন তাদের কবর। এমনকি আমাদের সমকালের প্রখ্যাত সম্পাদক শ্রদ্ধেয় গোলাম সরোয়ার, ওনার কবরটাও আমাদের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তার কবরটা আছে। এরকম আরও অনেক। তো এইরকম একটা জায়গায় এরকম একটা বিশৃঙ্খল একটা অবস্থা, সেটা আমি একেবারে প্রত্যাশা করিনি, বা আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে। হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আর আজকে যে প্রসঙ্গটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আমি কিছুটা বুঝতে পারছি। এই 2টা ব্লক, দুই পাশে 2টা কবরস্থান, আর ঠিক মাঝখানে যেটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটা তৈরি করা হয় আমাদের স্বাধীনতা পরবর্তী সময় মুক্তিযুদ্ধের পরে। ওইটার যে আর্কিটেক্ট যিনি ছিলেন, মোস্তফা হারুন হালি অথবা হিলি, কেউ হালি বলে কেউ হিলি বলে, উনি কিন্তু খুব বিখ্যাত একজন আর্কিটেক্ট, স্থপতি। এমনকি আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদ, ওইটার যে মূল নকশা যিনি করেছিলেন লুই আই খান, ওনার সহযোগী ছিলেন ওই হিলি সাহেব, মোস্তফা হারুন হিলি সাহেব, ওনার সহযোগী ছিলেন। এবং বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় সহ অনেক নামি দামি স্থাপনার কিন্তু উনি আর্কিটেক্ট ছিলেন। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আরও অনেক জায়গার অনেক লাইব্রেরি, অনেক ছাত্রাবাস, টিচারদের বাসস্থান, এরকম আরও অনেক যেগুলো অবকাঠামোগুলো, সেটার ডিজাইনার উনি ছিলেন। তো উনি খুব বিখ্যাত লোক। উনি মারা গেছেন 2000 সালে মারা গেছেন। তো ওনারই এটা করা ছিল। আপনি যদি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান, তাহলে দেখবেন যে চারপাশে 4টা লাল ইটের একটা দেয়ালের মতো নিচ থেকে ঢালু হয়ে উঠে গেছে, টকটকে লাল। এটা দিয়ে আমি যেটা বুঝতে পারি যে আমাদের 71-এ যারা শহীদ হয়েছেন, তাদের যে রক্ত, সেই রক্তটা সেই ইটের সাথে মিশে আছে। আর মাঝখানে
একটা বেদি, সেই বেদিটা কয়েকটা স্টেয়ার সিঁড়ি পেরিয়ে তারপর সবাই বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। বেদিটার একটা পাশে লেখা আছে, সেটা হলো উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নেই। একটা কালো ব্লকের উপরে সাদা শ্বেত পাথরে সেটা লেখা একটা সাইডে। আর ঠিক তার ডান পাশে সেটা 1972 সালের 22শে ডিসেম্বর এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেছিলেন আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নামটা লেখা, মানে উদ্বোধক হিসেবে ওনার নামটা লেখা। তো এইখানে এবার যে প্রবলেমটা তৈরি হলো সেটা হলো, যেহেতু একটু ওপরে বেদিটা আর কয়েকটা সিঁড়ি মাড়িয়ে বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে হয়, তো যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন আমাদের বাংলাদেশে, তারা গতবার একটু অভিযোগ করেছিলেন যে তারা অনেকে হুইল চেয়ারে চলাফেরা করেন, তো হুইল চেয়ারে ওই বেদি পর্যন্ত তারা যেতে পারেন না। তো তাদের জন্য একটা বিকল্প একটা ব্যবস্থা তারা একটা প্রস্তাব করেছিলেন। তো সেই প্রেক্ষাপটেই এটার ডিজাইনটা পরিবর্তনের একটা প্রসঙ্গ আসে। তো এটা নিয়ে মিটিং হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আমাদের গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং রেলিভেন্ট যেসব একটা মিটিং হয়। সেই মিটিং থেকে দায়িত্ব দেওয়া হয় স্থপতি ইকবাল হাবিব, আপনি হয়তো নাম শুনে থাকবেন, উনিও নাম করা একজন আর্কিটেক্ট, ওনাকে দায়িত্ব দেওয়া হয়। উনি একটি ডিজাইন করেছিলেন, সেই ডিজাইনে যে বেদিটা একটু ডাউন স্ট্রিমে নিয়ে আসা এবং ওই যাতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করতে পারেন এই জন্য একটা র্যাম্পের মতো একটা তৈরি করে দেয়, একটা ঢালু সিঁড়ি, যাতে তারা সেখানে যেতে পারে। এটা হচ্ছে বেদিতে একটা পরিবর্তন। আর এর বাইরে উনি যেটা পরিবর্তনটা করেছেন, সেখানে ঢোকার পরে ডান পাশে একটা লাইব্রেরি, যে লাইব্রেরিতে আমাদের যারা বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী বা ওইখানে যারা সমাহিত আছেন তাদের যে সৃষ্টিকর্ম, বইপত্র, সেগুলো লাইব্রেরিতে থাকবে। যারা স্মৃতিসৌধে যাবেন তারা সেই সব বইগুলো পড়বেন, তাদের সম্পর্কে জানবেন, এইটার জন্য একটা লাইব্রেরি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস উনি অ্যাড করেছেন, সেটা হচ্ছে একটা বিশ্রামাগার, যেটা মানে বিশেষ ব্যক্তিদের জন্য। আর এর সঙ্গে উনি একটা নতুন ডিজাইনে যেটা অ্যাড করেছেন সেটা হলো ভিআইপিদের জন্য একটা আলাদা গেট, প্রবেশ গেট। মোটা দাগে এই হচ্ছে পরিবর্তনটা। তো আমি ইকবাল হাবিব সাহেবের সাথে কথা বলেছি, তো উনি যেটা বললেন, মূল যে লেখাটা, সেই লেখাতে কোনো পরিবর্তন নাই, থাকবে না। উনি যেটা করেছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর নাম, যেটা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হচ্ছে। তো এবং এখন বাংলাদেশের প্রেক্ষাপটটাই অনেকটা মানে বঙ্গবন্ধুর এন্টি একটা সেন্টিমেন্টই অনেকটা তৈরি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এখন উনি যেটা আমাকে বললেন যে আমি লেখাটাই আমি কোনো পরিবর্তন রাখিনি, অ্যাজ ইট ইজ সেটাই আমি রেখেছি। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন যারা বাস্তবায়ন করবে, বাস্তবায়নকারী সংস্থা পিডব্লিউডি, তারা কি করবে এটা তাদের ডিসিশনের বিষয়। তো সেখানে আমাদের গণপূর্তের যিনি প্রধান প্রকৌশলী শামীম আখতার সাহেব, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, কিন্তু উনিও নিশ্চিত করে বলতে পারছেন না যে আসলে বঙ্গবন্ধুর নামটা থাকবে কি থাকবে না, এটা একটা বিষয়। পাশাপাশি এই কবরস্থানটা বা স্মৃতিসৌধটা, এই কমপ্লেক্সটা মেনটেন্যান্সের দায়িত্বে দুটো প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত। একটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেহেতু ওইটা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে পড়েছে, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে গণপূর্ত অধিদপ্তর, একদম সরাসরি সম্পৃক্ত। তো আমি উত্তর সিটি কর্পোরেশনের যে প্রধান প্রকৌশলী, তার সঙ্গে আমার কথা হয়েছে, গতকাল কথা হলো। তো উনি বললেন যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাতি
আর যে সীমানা প্রাচীর দেওয়া, আমরা এই কাজটা করি, এর বাইরে আমাদের কোনো ওইখানে এখতিয়ার নেই। মূল যে স্মৃতিসৌধটা সেটা পিডব্লিউডি দেখে। তো এই যে নতুন যে চেঞ্জটা আসলো, এটার আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি একটু যদি বলি। ইকবাল হাবিব উনি ডিজাইনটা করে উনি গণপূর্ততে দিলেন। গণপূর্ত অধিদপ্তর, যেহেতু এইটার মনিটরিং অথরিটি একটা, আর ডিজাইনের কোনো বিষয় থাকলে সেটা যায় স্থাপত্য অধিদপ্তরে। তখন স্থাপত্য অধিদপ্তর যেটুকু চেঞ্জ ইকবাল হাবিব করেছেন তার একটা আপত্তি দিল। তারা বলল যে মূল যে স্মৃতিসৌধ, এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, কিন্তু সেটারও কিছু ভায়োলেশন এখানে হয়েছে। এবং সর্বশেষ আমি দেখলাম, গতকালকে আমি দেখলাম যে আপনি ফেসবুকে কিছু ছবি টবি দেখেছেন হয়তো, ইতিমধ্যে এটা ফেসবুকে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, এবং দেখবেন যে সেই লাল ইটগুলো ভেঙে ফেলা হচ্ছে, এইটার একটা ব্যাখ্যা পিডব্লিউডির পক্ষ থেকে দিয়েছেন, শামীম আখতার সাহেব দিয়েছেন। সেই ব্যাখ্যাটা আমার কাছে খুব একটা জুৎসই মনে হয়নি। এই কারণে এই ইটগুলোর যে সিমেন্টের সাথে জমাট বাঁধার যে সক্ষমতা, এটা কমে গিয়েছে, এটা তাদের একটা বিষয়, একটা যুক্তি। আর পাশাপাশি ইটের ওপর যে রং করতে করতে কালারটা ঠিক মানানসই নাই, কালারটা অনেকটা একটু বিকৃত হয়ে গেছে। তো কিন্তু এখন তারা যেটা দিতে চাচ্ছে নর্মাল ইটের কালার। তো কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে লাল রংটা কেন ব্যবহার করা হয়েছিল, এখন হয়তো স্থপতি উনি জীবিত নাই, উনি থাকলে পরে সেটা বলতে পারতেন, কিন্তু আমি যেটা প্রথমে বলেছি, শহীদদের রক্তের সাথে হয়তো এটা মিলিয়ে এই বিষয়টা তো তাহলে হারিয়ে গেল। হ্যাঁ, তো এইটা হলো একটা অবস্থা। এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠান যেটা কাজ করছে, এই প্রতিষ্ঠানটা সম্পর্কেও আমি খুব অবগত না। এটা আমার কাছে খুব নতুন একটা প্রতিষ্ঠান মনে হয়েছে। কুশল নির্মাতা লিমিটেড নাম করে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আগে এই ধরনের মানে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কাজ করেছে বলে আমার জানা নেই। এবং আমি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করি বা একটু আমার খোঁজখবর নিয়ে আছে, তো এই প্রতিষ্ঠানটা কীভাবে কাজ পেল সেটাও আমার কাছে একটা বড় প্রশ্ন। এবং এটা কাজের ব্যয়ও একবার কম না, 12 কোটি টাকা, প্রায় 11,73,00,000 টাকার এটা খরচ আসবে। কিন্তু আমাদের একটা ইতিহাস, ঐতিহ্য, এটা তো আমাদের বাঙালি জাতির মানে ভবিষ্যৎ মানে পথ দেখানোর একটা বিষয় থাকে। তো এখন আমরা কি মানে সেই পথ থেকে মানে পথচ্যুত হয়ে যাচ্ছে কিনা, সেটা আমার কাছে একটু সন্দেহ লাগে। অমিতোষ পাল, আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন, এই যে প্রকল্প, এটা আসলে কবে নাগাদ শেষ হতে পারে? এই প্রকল্পটা আগামী জুনের মধ্যে শেষ করার কথা, এবং ওখানে একটা ব্যানারই বলবো আমি, ব্যানারে এটা টানিয়ে দেওয়া আছে যে আগামী জুনের মধ্যেই কাজটা শেষ হবে। এবং সেখানে কিন্তু এটা বলা আছে যে এইটার ডিজাইনে কোনো পরিবর্তন হবে না, ওখানে কিন্তু এই কথাটাও বলা আছে। কিন্তু পরিবর্তন তো হচ্ছে, কিন্তু পরিবর্তনটা হচ্ছে বা হওয়ার সংখ্যার মধ্যে আমরা আছি। তো এখন আসলে সময়ই বলে দেবে যে আসলে। আচ্ছা, আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এই যে পরিবর্তনগুলো, এগুলো কি আসলে ইতিবাচক নাকি নেতিবাচক? আমি পরিবর্তনটাকে খুব ইতিবাচকভাবে আমি দেখতে চাই না। আমি প্রথমে আপনাকে বলেছি, আমাদের বাঙালি জাতি বা আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। তো তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা আমরা জানাতে না পারি, তাহলে তাদের যদি আমরা সম্মানটা দিতে না শিখি, তাহলে সেটা তাদের প্রতি যেমন অবিচার হবে, আর আমাদের দীনতা এবং আমাদের হীনমন্যতারই প্রকাশ ঘটবে। কাজেই জ্ঞানীর মর্যাদা, গুণীর মর্যাদা যদি আমরা দিতে না শিখি,
তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও সেটা শিখবে না। অমিতোষ পাল, আপনাকে অনেক ধন্যবাদ আজ সমকাল স্টুডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন।